বৃন্দ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয় যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা তাকে স্বাগত জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর 23-15-15 এই কোডের ক্লাসটি নিব। আমাদের বিষয়ের শিরোনাম আধুনিককালে দূরপ্রাচ্য ও দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস, বক্সার মুভমেন্ট অ্যান্ড চাইনিজ রেভলিউশন অফ 1911। এই দুইটি বিষয়ে আমরা আলোচনা করব। এক নম্বর হলো বক্সার মুভমেন্ট, 2 নম্বর হলো চাইনিজ রেভলিউশন অফ 1911। এই দুটি বিষয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চীনে সংস্কার আন্দোলন ব্যর্থ হওয়ার পরে, অর্থাৎ আমরা ইতিমধ্যেই বলেছি যে 100 দিবসের সংস্কার বা 100 ডে রিফর্মস, এই 100 ডে রিফর্মস বা 100 দিবসের সংস্কার ব্যর্থ হওয়ার অল্প কিছুদিন পর চীনের সরকার এক গণবিদ্রোহের সম্মুখীন হয়েছে। এই কেন এইটা 100 দিবসের সংস্কার ব্যর্থ হয়েছিল তা ইতিপূর্বে আমরা আলোচনা করেছি। আমরা জানি যে মানসু সরকারের আমলে অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই বক্সার আন্দোলন। 19 শতকের শেষ দিক ও 20 শতকের শুরুতে সাম্রাজ্যবাদী শোষণ ও খ্রিস্ট ধর্মের বিরুদ্ধে এই আন্দোলনটি মূলত শুরু হয়েছিল। 100 দিবসের সংস্কার কার্যক্রম কার্যকরী না হলেও সম্পূর্ণরূপে ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছে এটা বলা যায়। চীনের ভবিষ্যৎ রাজনৈতিক জীবনের উপর সংস্কারগুলোর উপর প্রভাব উপেক্ষণীয় নয়। ওয়াংশু এবং কাংয়ের ব্যর্থতা চীনের ভবিষ্যৎ সাফল্যের পথ প্রশস্ত করেছিল অনেকাংশে। ওয়াংশু ছিলেন সম্রাট আর কাং ছিলেন এক বুদ্ধিজীবী ও সুপণ্ডিত। তাদের প্রবর্তিত সরকারের সংস্কারের ব্যর্থতা এই ইঙ্গিত বহন করে যে সমাজের উচ্চ স্তরের অধিষ্ঠিত নেতৃবৃন্দ কর্তৃক প্রবর্তিত কোনো সংস্কার জনমনে আন্তরিকতার সঙ্গে স্পর্শ করে যেতে পারে। মূলত আমরা দেখব চীনে 1899 থেকে 1901 খ্রিস্টাব্দ পর্যন্ত যে গণবিদ্রোহের সম্মুখীন হয়েছিল সেই গণবিদ্রোহকে চীনে বক্সার বিদ্রোহ নামে অভিহিত করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1894-95 সালে চীন জাপান যুদ্ধের পর বিদেশি শক্তিবর্গ তার স্ব স্বার্থে চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা ও সার্বভৌমত্বকে বিনষ্ট করতে তৎপর হয়। তখন বিদেশিদের দেশ হতে অপসারণ ও দেশকে পাশ্চাত্য সাম্রাজ্যবাদিতা ও পাশ্চাত্য সভ্যতার প্রভাব থেকে মুক্ত করার জন্য বক্সার নামে একটি গুপ্ত সমিতি 1900 সালে যে আন্দোলন শুরু করে সেটি মূলত বক্সার বিদ্রোহ নামে পরিচিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বক্সার বিদ্রোহটি যে বক্সার বিদ্রোহীগণ তারা অষ্টত্রিগ্রাম সমিতির শাখা বা প্রশাখা থেকে তাদের উদ্ভব হয়েছে। যে সমস্ত আন্দোলনগুলো সংগঠিত হয় সেগুলো প্রথমে গোপনে সংগঠিত হয়। অনুরূপভাবে বক্সার বিদ্রোহ সর্বপ্রথম গোপনে সংগঠিত হয়েছিল। বিশ্বের যে সমস্ত গুপ্ত সমিতিগুলো গড়ে উঠেছিল এই সমস্ত গুপ্ত সমিতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল ইটালির কার্বোনারি সমিতি, গ্রিসের হিতাই রিকা, ফিলিকে জার্মানির ট্রেজেন বোন্ড, পোল্যান্ডের ফিলোমাথিয়ান, কেনিয়ার মাও, সানিয়া সেন কর্তৃক প্রবর্তিত সিং সুং হই এবং শ্বেতপদ্ম সমিতি, এছাড়াও অষ্টত্রিগ্রাম সমিতি। ভারতে যেমন গড়ে উঠেছিল যুগান্তর সমিতি, অনুশীলন সমিতি, এই সমস্ত সমিতির মাধ্যমে পরবর্তী সময়ে তারা তাদের কার্যক্রমগুলো শুরু করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখব যে 1900 সালে যে আন্দোলনটি চীনে শুরু হয়েছিল সেটি বক্সার বিদ্রোহ নামে পরিচিত। বক্সারদের উদ্দেশ্য কি ছিল?
এক নম্বর আমরা দেখব বক্সারদের প্রশাসনে ক্ষমতাসীন শক্তির উচ্ছেদ সাধন একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দেশ হইতে বিদেশিদের বিতরণ তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। পাশ্চাত্য সভ্যতা বিস্তারের বিরোধিতা করা তাদের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল, এবং এই সমস্ত বিষয়গুলোকে বা লক্ষ্যকে সামনে রেখে তারা তাদের কার্যক্রম শুরু করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বক্সার সমিতির মূল নাম ছিল আই হু সুয়ান। আই হু শব্দের অর্থ ন্যায়পরায়ণতা এবং সুয়ান শব্দের অর্থ মুষ্টিযুদ্ধ। এই দুটি শব্দের সমন্বয়ে এই সমিতি নামকরণ করা হয়েছিল বক্সার সমিতি, বা বক্সার সমিতির মূল নাম হলো আই হু সুয়ান। এই সমিতির সদস্যরা দেহ ও মনের সাথে সমন্বয় সাধনের জন্য মুষ্টিযুদ্ধ অনুশীলন করতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গোড়ার দিকে এই সংগঠনটির স্লোগান ছিল মাঞ্চু শাসনের অবসান, কিন্তু পরবর্তী সময়ে এই স্লোগানটি পরিবর্তন করে মাঞ্চুদের সমর্থন করো, বিদেশি শক্তির উচ্ছেদ সাধন করো, তারা তাদের এই স্লোগানে পরিণত করেছিলেন। অর্থাৎ 1894-95 সালে যে যুদ্ধটি সংগঠিত হয়েছিল, বা চীন জাপান যে যুদ্ধটি শুরু হয়েছিল, এই যুদ্ধে তারা হেরে যাওয়ার পর, অর্থাৎ যে চীন পরাজিত হওয়ার পর চীনের আত্মশক্তি বৃদ্ধি করার একটি চেষ্টা বা প্রবণতা তাদের মধ্যে পরিলক্ষিত হয়েছিল, এবং সেই সেই প্রবণতা থেকেই তাদের মধ্যে এই চিন্তা ভাবনায় আনয়ন করা তাদের পক্ষে সম্ভব হয়েছিল। যে সমস্ত কারণে বক্সার বিদ্রোহটি সংগঠিত হয়েছিল আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটা দেখে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখব যে খ্রিস্ট ধর্মের যে প্রাদুর্ভাব, এই খ্রিস্ট ধর্মের প্রতি বিদ্বেষ, অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা সভ্যতার প্রতি তারা জ্ঞানের অনুসন্ধানের প্রতি তারা মনোনিবেশ করেছিলেন। অর্থাৎ পাশ্চাত্য শিক্ষা বা সভ্যতা এই যে বিষয়টি রয়েছে, এই বিষয়ের মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ ছিল খ্রিস্ট ধর্মের প্রতি তাদের বিদ্বেষ। তারপরও রাষ্ট্রীয়ভাবে 1858 সালে যে টিয়েনশেন সন্ধিটি স্বাক্ষরিত হয়, এই টিয়েনশেন সন্ধিতে সর্বপ্রথম তাদেরকে, অর্থাৎ চীনে যে বিদেশি শক্তিবর্গ ছিল, তাদেরকে ধর্মপ্রচারের সর্বপ্রথম অনুমতি প্রদান করা হয়েছিল। এই ধর্মপ্রচারের অনুমতি দেওয়ার ফলেই খ্রিস্টাব্দে পিকিং কনভেনশন স্বাক্ষরিত হয়েছিল, এবং এই পিকিং কনভেনশনে তাদের ধর্মপ্রচারের অনুমতির পাশাপাশি তাদেরকে জমি ক্রয় করার অনুমতি প্রদান করা হয়েছিল। খ্রিস্ট ধর্মের যে সকল নাগরিকগণ ছিলেন তাদেরকে জমি ক্রয় করার যে অধিকার প্রদান করা হয়েছিল, এই জমি ক্রয় করার প্রেক্ষিতে তারা কি করবে, চীনে জমি ক্রয়ের যে অধিকার পেলেন, এই অধিকার পাওয়ার প্রেক্ষিতে তারা জমি ক্রয় করে সেখানে গির্জা নির্মাণ, স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করলেন। এই অবস্থায় চীনে যে সমস্ত নাগরিকগণ খ্রিস্ট ধর্ম গ্রহণ করলেন এবং যে সমস্ত নাগরিকগণ খ্রিস্ট ধর্ম গ্রহণ করেননি, এই দুই গ্রুপের মধ্যে তিক্ত সম্পর্কের সৃষ্টি হয়, এবং এই তিক্ততা দিন দিন বৃদ্ধি পেতে থাকে, এবং এই অবস্থার প্রেক্ষিতে 1890 সালে তিক্ততা এমন রূপ হয় যে সেটা সংঘর্ষে পরিণত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1890 সালে এই তিক্ততা শেষ পর্যন্ত সংঘর্ষের রূপ নেয়। 1895 সালে হোয়াইট লোটাস সোসাইটির সদস্যরা ফুজিয়ান প্রদেশের গুসিয়ান শহরে খ্রিস্টান গির্জা অগ্নিদগ্ধ করে, এবং এই ঘটনায় 9 জন মিশনারি মারা যান। এই অবস্থায় আমরা দেখতে পাবো 1897 সালেও অনুরূপ ঘটনা ঘটতে থাকে। এই ঘটনায় 1897 সালে যে ঘটনাটি সংঘটিত হয় সেখানে 2 জন জার্মান মিশনারি নিহত হলে উক্ত ঘটনাকে জার্মান সামরিক অভিযান চালানোর অজুহাত হিসেবে ব্যবহার করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাইলে আমরা দেখে নিব যে জার্মানি যে কাজটি করেছিল, যে তারা এখানে অজুহাত হিসেবে ব্যবহার করার একটি চেষ্টা করেছিল।
এই অবস্থায় চীনের যে জনসাধারণ ছিল তারা তাদের সাম্রাজ্যবাদের যে জনরোষ, এই সাম্রাজ্যবাদের জনরোষ থেকে রক্ষা করার তার দেশকে আপ্রাণ চেষ্টা করেছিলেন। সেই চেষ্টার অংশ হিসেবে আমরা দেখব যে আফিমের যুদ্ধের পর সন্ধি ব্যবস্থার প্রবর্তনের প্রেক্ষিতে চীনের পাশ্চাত্য শক্তিবর্গ তার চীনের রাষ্ট্রীয় অখণ্ডতা এবং সার্বভৌমত্ব যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়ে তারা চিন্তা ভাবনা শুরু করেছিলেন। এবং চীনের জনসাধারণ আমরা দেখব 1898 সালে জাতীয় সংরক্ষণ সমিতি নামে একটি সমিতি গড়ে তোলার প্রচেষ্টা গ্রহণ করেছিলেন। 1898 সালে যে জাতীয় সংরক্ষণ সমিতি গঠন করা হয়, এই জাতীয় সংরক্ষণ সমিতি চীনের সমস্ত কিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। 1898 সালে আমরা দেখব মার্চ মাসে শান্টুংয়ে তাও হুই নামে একটি সমিতি ছিল। এই সমিতি বিদেশিদের নিধন করার জন্য একটি প্রচারপত্র বিলি করা শুরু করে। শুধুমাত্র প্রচারপত্র বিলি নয়, এই সমিতি সরাসরি যে সমস্ত বিদেশিরা খ্রিস্ট ধর্ম প্রচারে লিপ্ত রয়েছে তাদেরকে হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে এবং তারা যেখানে বসবাস করে সেই বসবাসের স্থানটিকে অগ্নিদগ্ধ করার পরিকল্পনা গ্রহণ করে। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো যে খ্রিস্টান মিশনারিদের সাথে এমনকি খ্রিস্ট ধর্মের নাগরিকদের সাথে তাদের সম্পর্ক তিক্ত থেকে তিক্ততর হতে থাকে। এই অবস্থায় চীনে ব্যবসায় মন্দা পরিলক্ষিত হয় এবং আমরা দেখতে পাবো যে চীনে ক্রমবর্ধমান বিদেশি পণ্য আমদানি এবং চীনের অর্থনীতির উপর এক ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। আমরা ইতিমধ্যেই বলেছি যে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চীনের 2টি প্রদেশে 90% মতো জনগণ যারা আফিম সেবনে ব্যস্ত, অর্থাৎ 90% জনগণ আফিম সেবন করলে যে পরিমাণ অর্থ তারা এখান থেকে ব্যয় করছে সেই ব্যয়ের পরিমাণ অত্যধিক বেশি ছিল। অর্থাৎ আফিমের জন্য প্রথম তারা আফিম মেডিসিন হিসেবে ব্যবহার করতো, কিন্তু পরবর্তী সময়ে তারা নেশা সামগ্রী হিসেবে এটা ব্যবহার করা শুরু করলো এবং তাদের অর্থনীতির উপর প্রচণ্ড চাপ করা শুরু করলো। এই অবস্থায় আমরা দেখতে পাবো এক বিশাল প্রতিক্রিয়ার সম্মুখীন, অর্থাৎ অর্থনীতির উপর তাদের বিশাল চাপ সৃষ্টি হয়েছিল। বিদেশ থেকে আমদানি করা সুতি বস্ত্র তারা যে আমদানি করতে, এগুলো কম দামে সেখানে পাওয়া যেত। অতএব দেশে যে সমস্ত সুতি বস্ত্র উৎপাদিত হতো এই সমস্ত সুতি বস্ত্র বেশি দামে বিক্রি করতে হতো, যার ফলে দেশি এই সুতি বস্ত্রের উৎপাদনের পরিমাণ কমে যায়, অর্থাৎ চাহিদা কমে যায় এবং উৎপাদন কমে যায়, বরঞ্চ বিদেশ থেকে তারা আমদানি করে এই সমস্ত পণ্য সামগ্রী ব্যবহার করার পরিকল্পনা গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে সামাজিক ক্ষেত্রে এই সময়ে অসন্তোষ পরিলক্ষিত হয়। সামাজিক অসন্তোষের মধ্যে আমরা দেখতে পাবো যে এই সময়ে ওয়াংশুর নেতৃত্বে তার প্রধান উপদেষ্টা কাং ওয়েওয়ের সহযোগিতায় চীন সমাজকে পাশ্চাত্য দাসে গড়ে তোলার যে প্রচেষ্টা গ্রহণ করেছিলেন সেই প্রচেষ্টার অংশ হিসাবে বক্সার আন্দোলনের পূর্বে চীনের দক্ষিণ এবং মধ্য অঞ্চলে ইয়ং চায়না মুভমেন্টের সূত্রপাত হয়েছিল। এই যে আন্দোলনের গড়ে উঠেছিল, এই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল চীনকে পাশ্চাত্য শিক্ষা এবং সভ্যতা সংস্কৃতিতে দীক্ষিত করা। সম্রাট ওয়াংশু ও এদেশের পাশ্চাত্য ভাবধারার প্রসারে পৃষ্ঠপোষকতা করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। পাশ্চাত্য সভ্যতাকে জনপ্রিয় করার উদ্দেশ্যে তিনি অনেকগুলো রাজাজ্ঞা প্রচার করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। বক্সার সমিতির মতে এইভাবে ওয়েস্টার্ন কালচার যদি দেশটিতে প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজ পুনর্গঠনের চেষ্টা দেশের জন্য ক্ষতিগ্রস্ত হবে। যেহেতু এরূপ প্রচেষ্টা ঐতিহ্যমণ্ডিত চীনকে বা চীনের সমাজের মূলে কুঠারাঘাত করতে পারে, বিধায় এই ধরনের ব্যবস্থা তাদেরকে পরিহার করতে হবে বা সম্রাটকে পরিহার করতে হবে। বক্সারদের এই নীতিগত উদ্দেশ্য কিন্তু সম্রাট মেনে নেননি, যার ফলে বক্সারগণ আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করে। এই সময় শুধুমাত্র এই ধরনের আন্দোলন নয়, এছাড়া আমরা দেখতে পাবো দেশটিতে প্রাকৃতিক বিপর্যয় এবং অর্থনৈতিক অবস্থার মারাত্মক অবনতি সংঘটিত হয়। 1898 সালে ইয়েলো নদীতে বন্যা, শান্টুং প্রদেশে খাদ্যাভাব এবং উত্তর চীনে খরা, এই সমস্ত কারণে তাদের অর্থনীতির উপর মারাত্মক প্রভাব পরিলক্ষিত হয় এবং খাদ্যাভাব ও দুর্ভিক্ষের পরিপ্রেক্ষিতে কৃষক সমাজ আরও এই আন্দোলনের দিকে ধাবিত হয়। 1900 সালে বক্সারগণ সমগ্র দেশব্যাপী তাদের বিতরণ আন্দোলন করার পরিকল্পনা, অর্থাৎ বিদেশিদের বিতরণ করার আন্দোলন করার পরিকল্পনা গ্রহণ করে এবং সেই পরিকল্পনার অংশ হিসাবে প্রথম অবস্থায় আন্দোলন আত্মপ্রকাশ করে প্রদেশগুলোর মধ্যে শান্টুং প্রদেশে বিদেশি বিরুদ্ধ আন্দোলন সর্বাপেক্ষা অধিক গতিশীল হয়ে পড়ে। 13 জুন বক্সার বিদ্রোহীরা পিকিংয়ে গির্জা ও সাধারণ বিদেশিদের বাসস্থান অগ্নিদগ্ধ করে। দেখা মাত্রই চীনা খ্রিস্টানদের হত্যা করার পরিকল্পনা গ্রহণ করে। 14 জুন বক্সার বিদ্রোহীগণ দূতাবাসের প্রহরীদের উপর
আক্রমণ করার পরিকল্পনা গ্রহণ করে। এছাড়াও তারা পিকিংয়ে নিযুক্ত জার্মান মন্ত্রী ক্লিভেন ভন কেটলারকে হত্যা করে। এই অবস্থায় পিকিংয়ের অনুরূপ টিয়েনশেনেও এই ধরনের ঘটনা সংঘটিত হয়। বিদ্রোহীরা এই টিয়েনশেনেও তাদের নিধনযজ্ঞ অব্যাহত রাখে। যেহেতু এই ধরনের ঘটনা সংঘটিত হয়, অতএব 1901 সালে আমরা দেখব যে সেপ্টেম্বরে বিদেশিদের সাথে চীনে শেষ পর্যন্ত বক্সার প্রটোকল স্বাক্ষরিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আন্দোলন দীর্ঘব্যাপী, এই কারণে আমাদের সংক্ষিপ্তভাবে আলোচনা করতে হলো। এবং এই বক্সার আন্দোলনের ফলে আমরা দেখব যে শেষ পর্যন্ত বক্সারগণ মাঞ্চু সম্রাটের সাথে একীভূত হয়ে বিদেশিদের বিতরণ আন্দোলন করা শুরু করেছিলেন এবং শেষ পর্যন্ত বিদেশিগণ সম্মিলিতভাবে এই বক্সার এবং মাঞ্চু সরকারের বিরুদ্ধে 18,000-এর এক বাহিনী নিয়ে মার্চ করা শুরু করেছিলেন এবং অনতি বিলম্বেই তারা টিয়েনশেন আক্রমণ করেছিলেন এবং টিয়েনশেন দখল করেছিলেন। এবং টিয়েনশেন দখল করার পরে তারা পিকিংয়ের দিকে অগ্রসর হয়েছিলেন এবং পিকিংয়ে যে বিদ্রোহী বাহিনী দূতাবাস অবরুদ্ধ করে রেখেছে, এই অবরুদ্ধের হাত থেকে তারা রক্ষা করার জন্য সেখানে গমন করেছিলেন এবং অতি দ্রুত 14 আগস্টের মধ্যে তারা তাদের অবরোধের হাত থেকে তাদের দূতাবাসগুলোকে রক্ষা করেছিলেন। তাদের এই দূতাবাস রক্ষা করার পরই তারা সম্রাটের প্রাসাদের দিকে ধাবিত হয়েছিল। অতএব এই অবস্থায় সম্রাট এবং রাজমাতা জোসি উভয়েই পিকিং পরিত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারা উত্তর দিকে গমন করেন এবং সিয়ানেজে আশ্রয় গ্রহণ করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বক্সার বিদ্রোহটি আলোচনা করলাম। সেই সাথে আমাদের আজকের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটা হলো রিপাবলিক রেভলিউশন ইন চায়না। আমরা এখন এই বিষয়টি আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1901 সালে বক্সার বিদ্রোহের শেষ প্রান্তে এসে বক্সারদের সাথে চীনের সরকারের একটি প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল, যাকে বলা হয় বক্সার প্রোটোকল। এই বক্সার প্রোটোকল স্বাক্ষরিত হওয়ার 10 বছর পরে 1911 সালে সর্বপ্রথম আমরা দেখতে পাবো চীনে এই ধরনের একটি প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়েছিল। 1911 সালে চীনে যে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়, এই বিপ্লবের পূর্বে আমরা দেখে নিব যে বক্সার বিদ্রোহ চলাকালীন সময়ে আন্তর্জাতিক সেনাবাহিনী টিয়েনশেন এবং পরবর্তী সময়ে রাজধানী পিকিং দখল করার পরিকল্পনা গ্রহণ করেছিলেন। রাজধানী পিকিং অধিকার করার পরে তারা তাদের যে দূতাবাসগুলোকে বিদ্রোহীরা অবরুদ্ধ করেছিলেন সেগুলো মুক্ত করার পরিকল্পনা গ্রহণ করে। এই সময়ে সম্রাট ওয়াংশু ও রাজমাতা জোসি রাজধানী ত্যাগ করে সিয়ানেজে আশ্রয় গ্রহণ করেছিলেন, যা ইতিপূর্বে সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা বলেছি। বক্সার বিদ্রোহের প্রাক্কালে চীনে এই প্রজাতান্ত্রিক আন্দোলন মূলত দানা বেঁধে উঠেছিল। চীনের পাশ্চাত্য কি অবস্থার পরিপ্রেক্ষিতে চীনে এই বিপ্লবটি সংঘটিত হলো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমরা দেখার চেষ্টা করব। চীনের পাশ্চাত্য পদ্ধতির সংস্কার সাধন এবং এই পাশ্চাত্য পদ্ধতির সংস্কার সাধন সম্পর্কে ইতিপূর্বে আমরা বলেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলেই চাচ্ছে, অর্থাৎ বিশেষ করে শাসক সম্প্রদায় চাচ্ছে চীনের পাশ্চাত্য সভ্যতা ভিত্তিক সংস্কার সাধন। সেটা কেন চাচ্ছে আমরা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জানি যে 1894-95 সালে যে চীন জাপান যুদ্ধটি সংঘটিত হয়, এই চীন জাপান যুদ্ধে চীনের মতো বৃহৎ দেশ জাপানের মতো ক্ষুদ্র দেশের কাছে অতি সহজে পরাজিত হয়েছিল, যার ফলে আমরা দেখতে পাবো চীনের জনগণ এবং চীনের সম্রাট সকলেই প্রত্যাশা করেছিল চীনের আত্মশক্তি বৃদ্ধি করার একটি চেষ্টা, এবং সেই চেষ্টার অংশ হিসেবে তারা পাশ্চাত্য পদ্ধতির সংস্কার সাধনের দিকে ধাবিত হয়েছিল। এবং এই যে পাশ্চাত্য পদ্ধতির সংস্কার সাধনের দিকে ধাবিত হয়েছিল, এই পাশ্চাত্য পদ্ধতির সংস্কার সাধনের দিকে ধাবিত হওয়ার প্রেক্ষিতে আমরা দেখব যে এই সমস্যাগুলি সৃষ্টি হয়েছিল। চীনে আত্মশক্তি বৃদ্ধির জন্য নানা পরিকল্পনা তারা গ্রহণ করে এবং এগুলো কার্যকর করার পরিকল্পনা গ্রহণ করা হয়। চীনের প্রগতিশীল নেতৃবৃন্দ এই সময় তৎপর হয়ে ওঠে। ফলে 1911 সালে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে এই যে মাঞ্চু শাসক রয়েছে তাদের বিরুদ্ধে তারা কেন সোচ্চার হয়েছিল। মাঞ্চু শাসকদের অযোগ্যতা, রাজনৈতিক অদূরদর্শিতা, চারিত্রিক দুর্বলতা, চীনে পাশ্চাত্য সভ্যতা ও সংস্কৃতির অনুপ্রবেশ, চীনে খ্রিস্ট ধর্মের অনুপ্রবেশ, অসম সন্ধি স্বাক্ষরের মাধ্যমে বিদেশি শক্তির চীনে অনুপ্রবেশ, এই সমস্ত বিষয়গুলোকে সামনে রেখেই চীনে এই প্রজাতান্ত্রিক বিপ্লব সংগঠিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। আমরা জানি যে চীনে ইতিপূর্বে তাইকিং বিদ্রোহ সংগঠিত হয়েছিল। আমরা ইতিপূর্বে বক্সার বিদ্রোহটি সম্পর্কে আলোচনা করেছি। ইতিপূর্বে আমরা 100 দিবসের সংস্কারগুলো আলোচনা করেছি। মূলত চীনে তাইকিং বিদ্রোহ, বক্সার বিদ্রোহ, 100 দিবসের সংস্কার, এই সমস্ত আন্দোলন সংগঠিত হওয়ার ফলে চীনের আভ্যন্তরীণ ক্ষেত্রকে তারা প্রকম্পিত করার একটি চেষ্টা বা চিন্তা করেছিলেন, এবং সেই চেষ্টারই অংশ হিসাবে আমরা দেখতে পাবো যে তারা এই আরো নানাবিধ কার্যক্রমে
হস্তক্ষেপ করেছিলেন। এমনকি আমরা দেখতে পাবো তারা প্রচারণা শুরু করেছিলেন অদূর ভবিষ্যতে তারা একটি বেসামরিক রাজনৈতিক সরকারের কাছে, তারা একটি সংবিধান প্রণয়ন করে একটি বেসামরিক রাজনৈতিক সরকারের কাছে তারা ক্ষমতা হস্তান্তর করবে। চীনের শাসকগণ চীনের শাসনতান্ত্রিক সংস্কারের জন্য 1906 সালে দুটি সরকারি প্রতিনিধি দলকে বিশ্বের গুরুত্বপূর্ণ দেশ, বিশেষ করে আমরা দেখব ইউরোপ মহাদেশে এমনকি আমেরিকাতে প্রেরণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেন। এই দুটি মিশন কি করবে? এই দুটি মিশন তারা চীনে দেশগুলো পরিদর্শন করে আসবেন এবং এই দেশের সংবিধান সম্পর্কে, এই দেশের কিভাবে সংস্কার সাধন করা হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা লাভ করবেন এবং ধারণা লাভ করে তারা দেশে এসে যে রিপোর্ট প্রণয়ন করবেন সেই রিপোর্টের ভিত্তিতে তারা তাদের সংস্কার কার্যক্রম পরিচালনা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবেন। মিশন দুটি প্রত্যাবর্তনের পর চীনের সংবিধান রচনা এবং বেসামরিক রাজনৈতিক অধিকার প্রদানের তারা যে সুপারিশ করেন সেই সুপারিশের ভিত্তিতে পরবর্তী সময়ে স্থির করা হয় যে 1917 সালে প্রথম পার্লামেন্টের অধিবেশন বসবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এবং বাস্তব হলেও সত্য যে 1908 সালে 15 নভেম্বর রাজমাতা জুসি মৃত্যু হলে চীনে মাঞ্চু রাজতন্ত্রের অবসানের পর অনেকাংশে সুগম হয়েছিল। রাজমাতা জুসি আমরা দেখব পর্দার অন্তরালে থেকে শাসন কার্য পরিচালনা করার নীতিগত ইতিপূর্বে সিদ্ধান্ত ছিল। অতএব এই অবস্থায় আমরা দেখব যে মাঞ্চু শাসনাধীনে চীনের অর্থনৈতিক অবস্থা কিভাবে দুর্বল থেকে দুর্বলতর হয়েছিল, যার ফলে আন্দোলনের পথে বা প্রজাতান্ত্রিক বিপ্লবের পথে তারা ধাবিত হয়েছিল। মাঞ্চু শাসনের অধীনে অর্থনৈতিক অবস্থার চরম অবনতি হয়েছিল। আমরা ইতিমধ্যেই বলেছি যে দেশটিতে প্রাকৃতিক বিপর্যয় অনবরত লেগেই ছিল, এমনকি আমরা দেখতে পাবো দুর্ভিক্ষ, বন্যা, খরা এগুলো বিভিন্ন প্রদেশে অব্যাহত ছিল। এর পাশাপাশি আমরা দেখবো যে বক্সার বিদ্রোহ, তাইপিং বিদ্রোহ এবং চীনের অব্যাহত এই সমস্ত বিদ্রোহের প্রেক্ষিতে এমনকি নানাবিধ কৃষক বিদ্রোহ, এর ফলে চীনের অর্থনীতি মারাত্মক অবনতি ঘটছিল। শুধুমাত্র তাই নয়, চীনের ক্রমবর্ধমান জনসংখ্যা, অপরদিকে চীনে বন্যা খরার প্রাদুর্ভাব তো রয়েছেই, চীনের ক্রমবর্ধমান জনসংখ্যা, এই ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য যে পরিমাণ খাদ্যের প্রয়োজন ছিল এই পরিমাণ খাদ্য উৎপাদন করা তাদের পক্ষে সম্ভব ছিল না। বিধায় আমরা দেখতে পাবো জনসাধারণের মধ্যে এক তীব্র অসন্তোষ দানা বেঁধে উঠেছিল এবং এই দানা বাঁধার পাশাপাশি 100 দিবসের সংস্কার কার্যক্রম তারা যে হাতে নিয়েছিল, এই 100 দিবসের সংস্কার যদি করতে পারতো তাইলে হয়তো জনগণ কিছুটা উপকৃত হতো। কিন্তু আমরা দেখব যে জনগণ সেক্ষেত্রে উপকৃত হয় নাই, বরঞ্চ জনগণ এই 100 দিবসের সংস্কার ব্যর্থতায় পর্যবসিত হওয়ার পর জনগণ সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এর পাশাপাশি আমরা দেখতে পাবো চীনে যে গুরুত্বপূর্ণ ঘটনাগুলি সংগঠিত হয়েছিল তার মধ্যে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি ছিল যে উন্নত যোগাযোগ ব্যবস্থা। এই সময় তারা যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার চেষ্টা করেছিলেন। যে মাঞ্চু শাসনের যে গুরুত্বপূর্ণ পতনের আরেকটি কারণ ছিল এই উন্নত যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ বিদ্রোহীরা কি করতো, এক স্থান থেকে অন্য স্থানে এই যোগাযোগ ব্যবস্থা উন্নত থাকার কারণে অতি দ্রুত গমনাগমন করতে পারতেন এবং তার বার্তা, বিশেষ করে আমরা ইতিমধ্যেই বলেছি যে চীনের ডাক ব্যবস্থা, টেলিগ্রাফ ব্যবস্থা, রেল ব্যবস্থা প্রভৃতি দ্রুত উন্নয়ন করা সম্ভব হয়েছিল। এই সময় উন্নয়নের জন্য তারা কাজ করে যাচ্ছিল এবং যেহেতু রেল ব্যবস্থার উন্নয়ন হয়েছে এবং চিঠিপত্র খুব দ্রুত যাচ্ছে, অতএব এই যোগাযোগ ব্যবস্থার জন্য তারা দ্রুত এক স্থান থেকে তাদের আরেক স্থানে বার্তা প্রেরণ করা তাদের পক্ষে সম্ভব হতো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরকারের রেলপথ নীতিও এই ব্যবস্থার বা চীনের প্রজাতান্ত্রিক বিপ্লবের ঘটার একটি উল্লেখযোগ্য কারণ বলে মনে করা হয়ে থাকে। মাঞ্চু সরকারের রেলপথ নীতি তার পতনের উল্লেখযোগ্য একটি কারণ হিসেবে অভিহিত করা হয়। 1911 সালে চীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে দেশের প্রধান রেলপথগুলোকে রাষ্ট্রায়ত্ত করার নীতিগত সিদ্ধান্ত তারা গ্রহণ করবে। হ্যানকাও থেকে ক্যান্টন এবং হ্যানকাও থেকে জেসুয়ান এই রেলপথ দুটোকে রাষ্ট্রায়ত্ত করার ঘোষণা প্রদান করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে এই যে রাষ্ট্রায়ত্তকরণ করার ঘোষণা প্রদান করা হয়, প্রদেশগুলোকে রেলপথ রাষ্ট্রায়ত্তকরণ করার বিরুদ্ধে নীতিগতভাবে অবস্থান করে। প্রদেশগুলো তাদের নিজস্ব অর্থায়নে এই সকল রেলপথগুলোকে উন্নত করার একটি চেষ্টা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1911 সালে তারা যে সমস্ত সিদ্ধান্তগুলি গ্রহণ করে এই সমস্ত সিদ্ধান্তের মাধ্যমে রেলপথগুলিকে রাষ্ট্রায়ত্তকরণ করার প্রেক্ষিতেই মূলত আমরা দেখতে পাবো প্রদেশগুলো এই রাষ্ট্রায়ত্তকরণের বিরুদ্ধে নীতিগতভাবে অবস্থান করে। সরকার সিদ্ধান্ত গ্রহণ করে যে সমস্ত প্রদেশগুলোর রেলপথে
জাতীয়করণ করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এই সমস্ত অঞ্চলগুলোর রেলপথ যেহেতু সরকারিকরণ বা জাতীয়করণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, অতএব ওই সমস্ত প্রদেশগুলোকে ভর্তুকি প্রদান করবে, অর্থাৎ এই ক্ষতিপূরণ হিসাবে অর্থ প্রদান করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করবে। এবং এই অবস্থায় হুপে এবং হিউনান প্রদেশকে 100%, কোয়াংটু প্রদেশকে 60% নগদ এবং 40% পরবর্তী সময়ে পরিশোধ করা হবে বলে এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। অতএব এই অবস্থায় আমরা দেখতে পাবো হুপে এবং হিউনান প্রদেশকে 100%, কোয়াংটু প্রদেশকে 60% নগদ এবং 40% পরে পরিশোধের যে নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়, এই সিদ্ধান্তের প্রেক্ষিতে জেসুয়ান প্রদেশকে 11 মিলিয়ন ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতি প্রদান করা হয়। তাদের কিন্তু কোনো পার্সেন্টেজ বলা হয় নাই, জেসুয়ানের ক্ষেত্রে 11 মিলিয়ন ক্ষতিপূরণ প্রদানের নীতিগত সিদ্ধান্ত প্রদান করা হয়। হুপে প্রদেশের রাজধানী উসাং শহরে 1911 সালে 10 অক্টোবর সরকারি সেনাবাহিনী বিদ্রোহ ঘোষণা করে। হুপে প্রদেশের রাজধানী উসাংয়ে 1911 সালের 10 অক্টোবর যে বিদ্রোহ ঘোষণা করে, এই বিদ্রোহকে উসাং বিদ্রোহ নামে অভিহিত করা হয়। যেহেতু অক্টোবর মাসের 10 তারিখে এই বিদ্রোহটি সংঘটিত হয়, এই কারণে এই উসাং বিদ্রোহকে 2টি 10-এর বিদ্রোহ বা ডাবল 10 রিভলিউশন নামে অভিহিত করা হয়। ডাবল 10 রিভলিউশন বা 2টি 10-এর বিদ্রোহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে এই রেলপথ জাতীয়করণ যে নীতি সরকার গ্রহণ করেছিলেন, এই রেলপথ জাতীয়করণ করার প্রেক্ষিতেই মূলত এই সমস্যাগুলোর সৃষ্টি হয়েছিল। সরকার যদি এই সময় রেলপথ জাতীয়করণ করার সিদ্ধান্ত গ্রহণ না করতেন, তাহলে দেখা যেত উসাংয়ে এই বিদ্রোহটি সংগঠিত হতো না। হুপে প্রদেশের রাজধানী সরকারি বাহিনী যে বিদ্রোহ ঘোষণা করেন, সেই বিদ্রোহটাকে এখানে উসাং বিদ্রোহ নামে আমরা অভিহিত করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অবস্থার পরিপ্রেক্ষিতে 1911 সালের 12 অক্টোবর হ্যানকাও এবং হ্যানইয়াংয়ে স্বাধীনতা ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1911 সালের 12 অক্টোবর হ্যানকাও এবং হ্যানইয়াংয়ে স্বাধীনতা ঘোষণা করার প্রেক্ষিতে যে সমস্ত অন্যান্য প্রদেশগুলো ছিল, এই সমস্ত প্রদেশগুলো উদ্বুদ্ধ হলো এবং সেই সমস্ত প্রদেশগুলো নিজেরা আস্তে আস্তে স্বাধীনতা ঘোষণা করার পরিকল্পনা গ্রহণ করলেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পর্যায়ক্রমে আমরা দেখতে পাবো যে এই সমস্ত অঞ্চলগুলো স্বাধীনতা ঘোষণা করার পরিকল্পনা গ্রহণ করলেন। কোন কোন অঞ্চল? আমরা দেখব যে সাংহাই 3 নভেম্বর, সেকিয়াং 5 নভেম্বর, ফুকিয়েং এবং কোয়াংটু 9 নভেম্বর, জেসুয়ান 27 নভেম্বর স্বাধীনতা ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে প্রদেশগুলো একের পর এক বিদ্রোহ ঘোষণা করছে এবং স্বাধীনতা ঘোষণা করছে। সরকারের এখানে তেমন কোনো কিছুই করণীয় ছিল না। অর্থাৎ আমরা দেখব যে মানুষ সরকারের যে সমস্ত নীতি এবং আদর্শ ছিল, সেই নীতি এবং আদর্শের বিরুদ্ধে ইতিমধ্যেই কৃষক বিদ্রোহ সংগঠিত হয়েছে, ইতিমধ্যে বক্সার বিদ্রোহ সংগঠিত হয়েছে, তারা সংস্কার করার চেষ্টা করেছে। তারপর আমরা দেখতে পাবো আন্দোলন সংগ্রাম সংগঠিত হয়েছে। অতএব এই সমস্ত আন্দোলন সংগ্রামের প্রেক্ষিতে শেষ পর্যন্ত 1911 সালের 12 অক্টোবর থেকে এই দেশটির বিভিন্ন প্রদেশ বা অঞ্চলগুলো আস্তে আস্তে স্বাধীনতা ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসাবে আমরা দেখব পর্যায়ক্রমে আরো অন্যান্য প্রদেশগুলো স্বাধীনতা ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে এবং সেই সিদ্ধান্তের অংশ হিসাবে 3 নভেম্বর সেকিয়াং প্রদেশ, 5 নভেম্বর সাংহাই 3 নভেম্বর, সেকিয়াং 5 নভেম্বর, ফুকিয়েন ও কোয়াংটু 9 নভেম্বর, জেসুয়ান 27 নভেম্বর বিদ্রোহ করার বা স্বাধীনতা ঘোষণা করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। এই অবস্থায় 1911 সালে 25 ডিসেম্বর সান ইয়াত-সেন দেশে প্রত্যাবর্তন করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সান ইয়াত-সেন এবং সান ইয়াত-সেনের যে কমিউনিস্ট পার্টি বা কেএমটি নামক রাজনৈতিক দল ছিল, এই রাজনৈতিক দলের মাধ্যমে এই আন্দোলনটি সুচারুরূপে পরিচালনা করা তার পক্ষেই সম্ভব হয় এবং এই আন্দোলনটি পরিচালনা করার প্রেক্ষিতেই শেষ পর্যন্ত 1911 সালে 25 নভেম্বর সান ইয়াত-সেন সাংহাইয়ে প্রত্যাবর্তন করেন এবং সাংহাইয়ে প্রত্যাবর্তন করার পরে 1911 সালের 30 ডিসেম্বর তিনি নানকিং বিপ্লবী সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখব যে 1911 সালের 30 নভেম্বর তিনি বিপ্লবী নানকিং সরকারের
অস্থায়ী রাষ্ট্রপতি প্রতিষ্ঠিত হন। অস্থায়ী রাষ্ট্রপতি যে অধিষ্ঠিত হলেন, এই রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ার পরে আমরা দেখতে পাবো যে চিয়াং কাই শেকের সাথে তার সমস্যার সৃষ্টি হয় এবং এই সময় আমরা দেখতে পাবো যে তাকে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত করার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে দুটি বিষয় আলোচনা করার চেষ্টা করলাম। একটা হলো বক্সার বিদ্রোহ, আরেকটা প্রজাতান্ত্রিক বিপ্লব। এই দুটি বিষয় আমরা অত্যন্ত সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন করতে পারো। আর পাশাপাশি আমরা দেখব যে এই বিষয়গুলো পাঠদানের জন্য তোমরা যে সমস্ত বইগুলোকে অনুসরণ করতে পারো। আমরা এক এক চ্যাপ্টারের জন্য কিন্তু এক এক ধরনের বই দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা বইয়ের তালিকাগুলো একটু দেখে নিবে। অতএব তা থেকে তুমি একটি স্বরূপ সংগ্রহ করবে এবং তুমি পড়ার চেষ্টা করবে। এবং আমাদের এই কোর্সটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে এবং কোনো প্রশ্ন থাকে তাহলে এখন বলতে পারো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো প্রশ্ন? কামরুল নাহার, কোনো প্রশ্ন? রাকিবুল, কোনো প্রশ্ন? না স্যার, কোনো প্রশ্ন নেই। হ্যাঁ রাকিবুল, হ্যালো। স্যার কোনো প্রশ্ন নাই। হ্যাঁ বলো। বলো, শুনতে পাচ্ছি। স্যার কোনো প্রশ্ন নাই। কি বলছে রে, তুই শুনতে পাচ্ছি না। স্যার সম্ভবত নেটওয়ার্কের সমস্যা। নাই বলছি। বলো। হ্যাঁ শুনতে পাচ্ছি। নাই। মিনহাজেরটা শুনতে পাচ্ছি। কামরুল নাহার, কোনো প্রশ্ন? ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। করোনাকালীন এই অবস্থায় আমরা সকলেই ভালো থাকবো, সুস্থ থাকবো প্রত্যাশা করে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।